সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের খাস জবান অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শ্রদ্ধেয় সজন জহির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, নির্বাচনের মধ্যেই আছি, নির্বাচনের আমেজের মধ্যেই আছি, নির্বাচনী ওয়ার্কিং এর মধ্যেই আছি। যেহেতু আপনি নির্বাচনের কথা বললেন, তো নির্বাচন দিয়ে আসলে শুরু করি। যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে যে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এবং এইটা এবং বিশ্লেষণ আসছে। তো এবং তারই ধারাবাহিকতায় আবার তারেক রহমান বক্তব্য দিচ্ছেন যে নতুন জালেমের উত্থান হয়েছে, যা বিভিন্ন পত্রপত্রিকা আজকে নিউজ হয়েছে, এবং তিনি বলছেন গুপ্তদের সম্পর্কে সাবধান। এটা কি আসলে আবার তিনি একই ধারে বলছেন যে নেতাকর্মীদের তিনি আহ্বান জানাচ্ছেন যে তাহাজ্জুদের নামাজ পড়েই একদম ভোট কেন্দ্র দখল করতে। আবার বিএনপির একজন নেতা বক্তব্য দিয়েছেন যে একদম ভোট গণনা পর্যন্ত ভোট কেন্দ্র দখলে রাখতে। এই যে কথা, এগুলা কি তারেক রহমান সাহেবের মানে দূরদর্শিতা নাকি দুর্বলতা আপনি দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আলোচনার কেন্দ্রবিন্দুতে তারেক রহমান সাহেব থাকবেন, জি, এটাই স্বাভাবিক প্রত্যাশা না, কারণ বাংলাদেশের তো সমান্তরিকভাবে দুইটা রাজনৈতিক পক্ষই এখানে কার্যকর ছিল। একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি, এবং আওয়ামী লীগের নেতৃত্বে একটি 14 দলীয় জোট এবং জাতীয় পার্টি কিনে একটা মহাজোট, আবার বিএনপির নেতৃত্বাধীন একটা কি 18 দলীয় 4 দলীয় জোট থেকে পরবর্তীতে 18 দলীয় জোট, তারপরে এটা ওই যে কি যেটা হলো ঐক্য ফ্রন্ট, 2018 সালে, পরবর্তীতে এসে ভাঙন হলেও সবসময় একটা মানে ভালো সম্পর্ক বিরাজমান ছিল। আর আওয়ামী লীগ কিন্তু একই ভাষায় ব্যবহার করতো, বিএনপি জামাত। তো সেই প্রেক্ষাপট থেকে যখনই সরকার পতন হওয়ার পরপরই আলোচনায় সবাই তারেক রহমানকে এক্সপেক্ট করছিল, সবাই চিন্তা করছিল যে তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের জন্য, বিদেশি জনগণের জন্য অনেক ভালো কিছু করবেন এবং নেক্সট নেতৃত্ব তারেক রহমানই দিবেন। তো পরবর্তীতে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো, নির্বাচনটা দেরি হলো, এখন নির্বাচনে ডামাডোলে চলে আসছে। এখন আন্তর্জাতিক মিডিয়া সহ সবাই ফোকাসটা তারেক রহমানের উপরে রাখছে। তো মিডিয়াগুলো যেরকম ফোকাস রাখছে তারেক রহমানের উপর, আবার কূটনৈতিকরা ফোকাস রাখছে হচ্ছে ওই এক সময় তাদের মিত্র জামাত ইসলামের উপর। এবং জামাত ইসলামী এখানে 10 দলীয় জোট গঠন করে, 11 দলীয় জোট গঠন করে জামাত ইসলামী মাঠের মধ্যে আছে। এখন আপনি জিজ্ঞেস করেছিলেন যে এইখানে তারেক রহমান সাহেব যে প্রতিপক্ষকে নানান ভাষায় নানানভাবে আক্রমণ করছেন। আক্রমণ করছে কথা বলি না, তিনি বলছে, তিনি যেটা বলেছেন আমি আপনার কাছে জানতে চাইছি। ঠিক আছে, উনি যে নানান ভাবে তার প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন, এটা তো করতেই হবে, এটা বলা যায় না, এটা রাজনীতিতে করতেই হবে। আপনি কি না করে, আপনি যদি ওই আক্রমণ না করেন আপনি গোল দিবেন কিভাবে? এটা করবেই। তো এটা যে উনি করছেন, এখন এটার জবাব প্রতিপক্ষ কিভাবে দিচ্ছে আমরা তো সেদিকে তাকিয়ে থাকবো। আসলে অ্যাকচুয়ালি আমরা তো জানি, আমাদের জবাব আমাদের কাছে তো আছে। আমরা তো জানি বাংলাদেশের গুপ্ত রাজনীতি কিভাবে সূচনা হয়েছিল, কিভাবে সূচনা হয়েছিল, তারপর রাজনীতিতে গুপ্ততা কেন থাকতে হয় সেটাও আমরা জানি। কিন্তু আমরা তো চেয়েছিলাম যে তাদের প্রতিপক্ষ তারা একটু ভালোভাবে জানবে আর ভালোভাবে জবাব দিবে, কিন্তু তারা যদি জবাব ওইভাবে দিতে না পারে তাহলে সেই ক্ষেত্রে তো আসলে আমাদের কিছু করার নেই। আর ওই প্রতিপক্ষ তারাও তো তারেক রহমানকে মানে ঘায়েল করার চেষ্টা কম করছে না। সুতরাং এইটা আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত খুব বাজে জায়গায় চলে না যাবে ততক্ষণ পর্যন্ত এইটা রাজনীতির একটা, আপনি বলেন যে সৌন্দর্য বলতে পারেন। আপনার মনে আছে আগামী প্রধানমন্ত্রী? আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো অবশ্যই তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী। নির্বাচনী বা বর্তমান রাজনীতিতে সমীকরণ, তাতে বিএনপি কত সুবিধাজনক অবস্থানে আছে? বিএনপি সবসময় সুবিধাজনক অবস্থানে ছিল, যেহেতু বিএনপি বাংলাদেশের 33% বেশি ভোট ওন করত 2001 সাল পর্যন্ত, যখন বাংলাদেশের সর্বশেষ নির্বাচন হয়েছিল 2001 সাল। আজ থেকে কত বছর আগে? আজ থেকে অনেক 25 বছর আগে। অনেক বছর আগে ভোট দিয়েছিলেন ওই সময়? জি না, আমি সর্বপ্রথম ভোট দিয়েছি এই তো 24-এ এসে, মানে তার মানে আপনি তখন তো ভোটার হননি। তাহলে আপনি তাহলে ওই সময় মানে অনেক মানুষ ভোটার হয়নি। 2001 সালে বাংলাদেশের মানুষ সর্বশেষ ভোট দিয়েছিল। তো ওই টাইমটাতে স্বাভাবিকভাবেই 30% উপর বা 1/3
ভোটারের সমর্থন দুইটা দলের পক্ষেই ছিল, বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষে। আওয়ামী লীগ পরবর্তীতে এসে তার রাজনৈতিক চরিত্রকে পরিত্যাগ করে সে ফ্যাসিজমকে বেছে নিল। আর যদি সেটা না থাকতো, রাজনৈতিক জায়গাতেও যদি থাকতো, তাহলে হয়তো সেইটা আরও বেশি আমরা দীর্ঘদিন সেটা দেখতে পারতাম। কিন্তু এখন এসে বিএনপি যেহেতু করেছে, তো ওই শূন্যস্থানটা পূরণ করার জন্য অবশ্যই একটা রাজনৈতিক শক্তির উত্থান লাগবে। সেটাকেই হয়তো বিএনপি একটু ভয় পাচ্ছে যে এখানে নতুন আবার কেউ চলে আসে কি। বিএনপির আসলে মানে এখানে একটু বলছিলেন যে শতাংশের কথা, যে 1991 সালের নির্বাচনে 38% ভোট পেল বিএনপি এবং 144টা আসন পেয়েছিল, সরকার গঠন করেছিল। তার এখন সময় গেছে অনেক, স্থানকাল পাত্র ভেদে এখন এই যে 26 সালে বিএনপি আসলে শতাংশ, বিএনপির ভোট ব্যাংকে শতাংশ দিয়ে মানে বিশ্লেষণ করবেন নাকি আসন সংখ্যা দিয়ে বিশ্লেষণ করবেন? এখন এটা কোনো কিছু দিয়ে অ্যাকচুয়ালি বিশ্লেষণ করা যাবে না। কেন করা যাবে না? রাইট। কারণ 65% ভোটাররা ভোট বঞ্চিত ছিল এটা দীর্ঘ সময় পর্যন্ত। 65% মানুষ তো কাউকে ভোটই দেয় নাই। হ্যাঁ, তো এরা আসলে কাকে ভোট দেবে? বাকি যে 35% সেই 35%-এর মধ্যে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, অনেক কিছুই হয়তো ছিল, কিন্তু বাকি 65%। সুতরাং এই বছর মনে হয় যে ভোট যেটা হবে এটা একটা মেরুকরণ হবে। এবং লাস্টে একটা জরিপের কথা দেখলাম না, যে সেটা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যারা কর্মী সমর্থক আছে এদের মধ্যে মানে 48% বা 47% বিএনপিকে ভোট দিতে চায়, আর 29% মতো জামাতকে দিতে চায়, 7% মতো এনসিপিকে দিতে চায়। তো 29% মানে কি 30%, প্রায় 1/3 আওয়ামী লীগের ভোট জামাত টানতে পারছে। এটা তো আমি মনে করি যে বিশাল বিষয়, যে একদম হচ্ছে দুই মানে সাপে নেউলের সম্পর্ক। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে আর তারেক রহমানের ভাষায় আর আপনি যদি দেখেন তরুণদের ভোটটা মনে হচ্ছে জামাতের এনসিপির দিকে একটু বেশি মনে হচ্ছিল না? এটা এখন এইগুলো জরিপের আসলে পদ্ধতিগত ব্যাপার নিয়ে আমরা আলোচনায় যাব না। আমরা বলতে চাচ্ছি যে আমি তো জানবো জরিপের ফলাফলটা আপনি দেখেছেন কিনা ওইটা, তরুণদের ভোটটা এখন আপনার কি মনে হয় যে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তারা বিএনপি বা জামাত ইসলামকে ভোট দিবে বা তার আদৌ কি তারা ভোট কেন্দ্রে আসবে? এটা ওই যে আপনার কি মনে হয়? না, আমি যে বললাম যে আপনি তো তাহলে ওই জায়গাটা থেকে আপনি পিছিয়ে আছেন। যে না আপনি পিছিয়ে আছেন। আপনি জরিপের বিষয়গুলো আপনি নিজে তো মাঠে ঘাটে চলেন, আপনি যেটা মাঠে ঘাটে চলেন, কথাবার্তা বলেন, এটাই তো জরিপ। না এখন রাজনীতি বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখবেন আওয়ামী লীগের রাজনীতি বাইনাসার আপনি চিন্তা করেন, বাইনাসার বিএনপি রাজনীতি চিন্তা করেন। আওয়ামী লীগ বিএনপি দীর্ঘদিনের আওয়ামী লীগের একজন কর্মী বিএনপি কে বা জামাত ইসলামকে ভোট দেবে, এটা কি আপনার মনে হয়? আওয়ামী লীগের মধ্যে এটা মনে হয় কিনা বাস্তবতা আছে? এটা এই সমীক্ষার কি বাস্তবতা আছে? শুধু আওয়ামী লীগ না, যে কোনো রাজনৈতিক দল যখন আসে তাদের মধ্যে 3টা শ্রেণী থাকে, জানেন এটা? একটা শ্রেণী হচ্ছে যারা রাজনৈতিকভাবে দুর্বৃত্তপনে জড়িয়ে পড়ে। হ্যাঁ, মানে বাংলা কথায় বলতে গেলে যারা রাজনৈতিক গডফাদারদের আশ্রয় থেকে নিজেরা ছোটো ছোটো গডফাদার হয়ে ওঠে এবং সন্ত্রাসী, চাঁদাবাদী থেকে শুরু করে খুন ধর্ষণ থেকে শুরু করে হেন অপরাধ নয় যেগুলোর সাথে তারা জড়িত হয় না, এবং সেটা করে তারা আলিশানভাবে জীবনযাপন করে, কিছু অর্থ দেশে রাখে, কিছু অর্থ বিদেশে নিয়ে যায়, একটা অংশ। এটাকে রাজনৈতিক সুবিধাবাদী শ্রেণী বলা হয়। আর আরেকটা অংশ হচ্ছে তারা নীরবে সমর্থন দিয়ে, তারা মনে করে যে হ্যাঁ হয়তো আওয়ামী লীগই ভালো হবে, হয়তো বিএনপি ভালো হবে, কিন্তু তারা সবসময় ওই একটা পক্ষ নিয়ে থাকে। আর আরেকটা পক্ষ হচ্ছে ওইটা কিনা একদম ধর্ম মনে করে, আওয়ামী লীগ করে দেবো, আমার শেষ জীবনের কথা হবে জয় বাংলা, আমি শেষ বিএনপি করে দেবো, আমি দিয়ার কথা বলতে বলতে মরে দেবো, আমি জামাত করেই দেবো ভাই, করতে করতে মরে দেবো। তো ওই লেভেলের যারা আছে তাতে মনে হচ্ছে যে একটা জরিপে 93% ভোটার দেখিয়েছে তারা ভোট কেন্দ্রে যারা আগ্রহ প্রকাশ করেছে, আরেকটা জরিপে আসছে 90%, এমনকি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে 90% তারা ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তার মানে এই 10% যারা হচ্ছে একদম এটাকে ধর্ম বানিয়ে ফেলছিল, সেই 10% যাবে না, আপনি কোনোভাবেই তাদের কেন্দ্রে নিতে পারবেন না। কিন্তু বাকি 90% তো ভোট কেন্দ্রে যাবে, তারা বলেছে। জামাত ইসলাম কয়টা আসন পেতে পারে আপনি মনে করছেন? জামাত ইসলাম এখন আপনি আসন সংখ্যাতে তো নিয়ে তো আপনি যদি হয় তাহলে শেষ মানে আসন সংখ্যাতে যে একটা জরিপ আসছিল না যে আমাদের কিন্তু 40টা 44টা মতো আসন পাবে আর 47টাতে হাড্ডাহাড্ডি লড়াই করবে, এরকম একটা জরিপ আসছিল তো লাস্টে। মানে সেই জরিপের মানে আসলে নির্বাচন যখন দ্বার প্রান্তে, কিন্তু আপনি এখন বলতে পারবেন না, কারণ আমি বললাম না যে ওই যে 65% ভোটার আপনি পালস দেখতেছেন না, বুঝতে পারছেন না। এই 65% ভোটার আর হচ্ছে আওয়ামী লীগের 33% সমর্থক যারা আছে, তো এদের মধ্যে ওই জন্য লাস্ট জরিপ আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা ওই দুইটা জায়গায় তারা হিট করেছিল। একটা হচ্ছে 65% নতুন তরুণ ভোটার, তারা কি দেখা যাচ্ছে তরুণ ভোটারদের মধ্যে ঝোঁক প্রবণতাটা জামাত এনসিপির দিকে বেশি, আর যারা হচ্ছে ওই আওয়ামী লীগের মধ্যে যারা আছে তারা ভোট দিতে যাবে আর কি, ভোট দিতে ইচ্ছুক যে সমস্ত আওয়ামী লীগ পরিবার বা আওয়ামী লীগের ভোটার, তাদের মধ্যে
বিএনপির দিকে ঝোঁকটা বেশি। আচ্ছা, আপনার কি মনে হয় যে যেমন একটু পিছনে ফিরে যাই, আমরা দেখলাম যে জামাত ইসলামের আমির লন্ডনে গিয়ে তৎকালীন অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন লন্ডনে, এবং প্রধান উপদেষ্টা লন্ডনে তারেক রহমানের সাথে মিটিং করলেন, এবং তারেক রহমানের সাথে সম্ভবত মিটিংও হয়েছে শফিকুর রহমান সাহেবের সঙ্গে। এই যে ত্রিমুখী একটা ত্রিভুজ প্রেমের যে একটা গল্প আমরা শুনছি, এটা কি এটা জাস্ট খালি মানে আমরা রাজনীতির মাঠে দেখছি খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা মানে বাক বিতণ্ডা বাক যুদ্ধ, আসলে ভেতরে কি আসলে ক্ষমতা ভাগাভাগির একটা কোনো নাটক আছে বা সমঝোতা আছে বলে মনে করছেন? দেখুন, লড়াই যে যখন মাঠে হয়, ওই ফ্রেন্ডলি ম্যাচ কিছু হয় না, তো লড়াই যখন মাঠের লড়াই যখন হয় তখন তো এই ফ্রেন্ডলি ম্যাচ, সেখানে তো লাল কার্ড হয় না? হয়। হ্যাঁ, আবার ব্রাজিল আর্জেন্টিনা এত উত্তেজনাকর ম্যাচ, সেখানে তো কিন্তু আপনি একটাও ফাউল হয় না, ফাউল সংখ্যা অনেক কম হয়, লাল কার্ড হয় না। হ্যাঁ, সুতরাং আপনি খেলতে যখন নামবেন তখন তো অনেক কিছু হতে পারে, কিন্তু এখানে প্রেম না, এখানে বলতে গেলে এখন আসলে তিনজন মানুষের তিনটা নেতৃত্বের উদ্ভব সেখানে হয়েছে। সেটা হচ্ছে ডক্টর ইউনূস, উনিও চান যে এই মানে ফ্যাসিজমের বৃত্ত থেকে বের হয়ে এসে দেশকে নেতৃত্ব দিতে, উনিও চান এবং নেতৃত্ব দিয়েছেন 1.5 বছর। হ্যাঁ, তারেক রহমান উনিও চাচ্ছেন এই নেতৃত্ব দিতে, এই ফ্যাসিজম মুক্ত জাতিটাকে, এবং জামাত ইসলামীও নেতৃত্ব দিতে চাচ্ছে। সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে তিনজনের কিন্তু নেতৃত্বের জায়গাটা বা নেতৃত্বের আকাঙ্ক্ষাটা একই। আচ্ছা, এই যে নির্বাচন দ্বার প্রান্তে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ যমুনা ঘেরাও করেছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? কবে? আজকে না, যমুনা এটা ঘেরাও করেছে, এটা তো স্বাভাবিক। আপনি গতকাল জামাত ইসলামের ইশতেহার, আজকে নিয়ে ইশতেহার নিয়ে একটা আলোচনা করলে ভালো হতো। গতকাল আপনি জামাত ইসলামের ইশতেহারটা দেখেছেন না? তো সেইখানেও আসলে এই বিষয় নিয়ে কিছু বলা হয় না, মানে ওই সুস্পষ্টভাবে কিছু বলে না, মানে হাতির বিচারটা কেন ইম্পর্টেন্ট। ইতিমধ্যে ইসলামী আন্দোলন ইস্তাহার দিয়েছে এবং আগামী শুক্রবারে বিএনপি ইস্তাহার দেবে। মানে ওই ইশতেহারে কিন্তু এই জিনিসগুলো মনে হয় যে আসবে না। হ্যাঁ, যে ফ্যাসিবাদের বিচার, ওই হাজির বিচার, তো ওই বিষয়গুলো ডক্টর ইউনূসের চেষ্টা করছেন, উনি যতটুকু পর্যন্ত করেছেন, আজকেও দেখছেন আসলে হত্যাকাণ্ডের একটা রায় হয়েছে। হ্যাঁ, তো এই জায়গাতে আর আপনি তো হাদিকে তো একদম এখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, যে কার স্বার্থ আসলে শরীফ ওসমান হাদি কার জন্য ডিস্টার্ব ছিল, কার স্বার্থে মানে আঘাত এনেছে, যার কারণে তাকে শরীফ ওসমান হাদি, আসলে শরীফ ওসমান হাদি হচ্ছে হত্যাকাণ্ডের মধ্যে সুবিধাভোগী কে? শরীফ ওসমান হাদি হলো সে জুলাইয়ের প্রাণটা ছিল, মানে শরীফ ওসমান হাদি ছিল একদম ওই একটা, মানে আমাদের শরীরে আসলে মানে পুরো শরীরের মধ্যে কিন্তু আমাদের প্রাণ ভ্রমণটা তো একটাই থাকে, ওইটা একটু দুপুক করে, ওইটা জ্বললে মনে হয় মানুষটা জীবিত আছে, ওইটা শেষ হয়ে গেলে মনে হয় মানুষটা আর নাই। ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার হাত পা একদম অক্ষত অবস্থায় আছে, কিন্তু আপনার ভিতরে প্রাণটা নাই। আবার আপনার হাত পা একদম জখম হয়ে শেষ হয়ে গেছে, ভিতরে প্রাণটা তখন জ্বলতেছে, তার মানে মানুষটা জীবিত আছে। তো শরীফ ওসমান হাদি ওই জুলাইয়ের ওই প্রাণটাকে ধারণ করতে পেরেছিলেন। শেষ পর্যন্ত উনি যতক্ষণ পর্যন্ত সাউন্ড করেছিলেন মনে হয়েছিল যেন জুলাইটা আছে, উনি যখন চলে গেলেন মনে হলো যেন জুলাইটা, যে বিপ্লবটা আমরা এখানে সাধন করেছিলাম, এই বিপ্লবটা নাই হয়ে গেছে, চলে গেছে। সুতরাং হাদিকে আমাদের হাদিকে আমাদের মনে রাখতে হবে। আপনি গাদ্দারকে চিহ্নিত হবে না হবে সেটা তো আরও সময় আছে, কিন্তু হাদিকে আমাদের কী করতে হবে জানেন? রাখতে হবে। যতক্ষণ হাদিকে স্মরণে রাখবেন ততক্ষণ মনে করবেন যে জুলাইটা এখানে আছে, জুলাইটা বিদ্যমান আছে, জুলাইয়ের বিপ্লবটা, জুলাইয়ের স্পিরিটটা বিদ্যমান আছে। আর যখন আপনি হাদিকে ভুলে যাবেন তখনই দেখবেন যে আসলে। সেনাপ্রধান বলেছেন যে নির্বাচন বাতিল না হওয়ার কোনো কারণ নেই, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি এবারে খুব ভালো বলবো, সেনাপ্রধান উনি শুরু থেকেই এই গণতান্ত্রিক প্রক্রিয়াটার পক্ষে বা নির্বাচনের পক্ষে উনি অনেক ভালো ভূমিকা রেখেছিলেন। হ্যাঁ, সেনাপ্রধানের ব্যাপারে বিভিন্ন কথা আসছে যে তিনি রয়ের পারপাস সার্ভ করছেন, আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, এই ব্যাপারে কি বলবেন আপনি? না, বাংলাদেশে তো যেই সিচুয়েশান, এখানে তো স্বাভাবিকভাবেই বিশ্বের বড় বড় যে সমস্ত কী বলে যে আন্ডার কভার সংগঠনগুলো আছে, সেটা র বলেন, মানে আইএসআই বলেন, সেটা কি ওই যে সিআইএ বলেন, তো ওরা তো সবাই তো অ্যাক্টিভ আছে। হ্যাঁ, সুতরাং কিন্তু আমাদের যিনি সেনাপ্রধান, মানে একটা দেশের সেনা প্রধান যিনি আছেন, মানে একটা উনি থেকে আরেকটা দেশের একটা আন্ডার কভারকে উনি প্রতিনিধিত্ব করবেন, মানে বিষয়টা বেশি হাস্যকর আর কি। হয়তো নির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন ইসি প্রথমবারের মতো, আপনি কি বলবেন এ ব্যাপারে? সেটা হতে পারে, সেটা অসুবিধা নেই, কারণ এটা সাংবিধানিক কোনো স্পিকার পড়ার কথা ছিল, স্পিকারটা হচ্ছে উনি পদত্যাগ করেছেন। রাইট, স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার যে ভদ্রলোক আছেন উনি খুনের মামলা আসামি হয়ে জেলখানায় আছেন। তো সো দ্যাট ওইখানে
স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন। আচ্ছা, ফ্যাসিবাদের আমলে নিয়োগকৃত রাষ্ট্রপতির অধীনে আবার নির্বাচন হচ্ছে, এবং এটা কিভাবে দেখবেন? এটা কি একই সাথে মানে স্ববিরোধী অবস্থান না? না, স্ববিরোধী অবস্থান না, এই জন্য যেহেতু আমরা সাংবিধানিক পরিসরটাকে আমরা অব্যাহত রেখেছিলাম। হ্যাঁ, সাংবিধানিক পরিসরটাকে যেহেতু অব্যাহত রেখেছিলাম, এবং সেখানে দেশ যেন একটা বাধ্যতামূলকভাবে সামরিক দিকে চলে না যায়, সেখান থেকে আমরা এটাকে রক্ষা করতে চেয়েছিলাম। যার কারণে আপনি ওভারঅল সব কিছু মিলিয়ে মনে করেন যে আমরা সেই সাংবিধানিক ধারাটা রেখেছিলাম। যদি এখানে সামরিক শাসন আসতো, জরুরি অবস্থা আসতো, এবং যদি আমাদের সংবিধান স্থগিত হয়ে যেত এবং সাংবিধানিক অধিকারগুলো সীমিত হয়ে যেত, তখন তো আসলে ভালো লাগতো না। তখন আমি বলা হয় 2007 সালে যে ফখরুদ্দিন মনিরুদ্দিন গভর্নমেন্ট বলা হয় যে অনেক মানে বেটার পারফর্ম করেছে এই সেই, কিন্তু জরুরি অবস্থা দিয়ে যখন আপনি সকল অধিকার কেড়ে নেন, তখন তো ভালো বলা যায় না। কিন্তু এই ইউনূস সাহেবের সরকার তো 1.5 বছরে জরুরি অবস্থা না, বরং আপনি সেলিম রেজা বাচ্চু, আপনি বলেন আপনি নিজেই আপনার স্বাধীনতাটা আর 7 দিন আছে এই জাতীয় সংসদ নির্বাচনে আর 7 দিন আছে। এই যে আমরা এত সুন্দর করে কথা 13তম বলছি। জাতীয় সংসদ নির্বাচনে 6000 কোটি টাকা খরচ হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা। এবং সেই সাথে একটা পত্রিকায় আসছে যে বাংলাদেশের রপ্তানি কমে গিয়েছে, এবং বিশেষ করে আমাদের যে মানে ইএফটি, ইউরোপীয় ইউনিয়নের 99% মানে বিনা শুল্কে ব্যবসার সুযোগ পাচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারত। নির্বাচনের আগের অর্থনীতিকে এবং পরের অর্থনীতিকে কিভাবে মূল্যায়ন করবেন? এবং যে সরকার আসছে সেই সরকারের মানে কাঁধে কিন্তু বৈদেশিক ঋণের বোঝা, সেই সাথে অনেক প্রকল্প, অনেক মানে অর্থনৈতিক একটা ঝামেলা, মানে ঝুঁকি আছে। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ভাই, এটা স্বৈরতন্ত্র প্রচারের পরে স্বৈরতন্ত্র দেশের অর্থনীতি ফোকলা করে দিয়ে যায়। তো এই ফোকলা অর্থনীতি নিয়ে ডক্টর ইউনূস সাহেব যতটুকু আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন, এটা আমি মনে করি যে ফ্যান্টাস্টিক বেটার ছিল। ওনাদের কিছু মৌলিক কিছু ত্রুটি ছিল, ওনারা খেলাপিড়ির উদ্দেশ্য এই জায়গাগুলোতে ওনারা কিছু গাফিলতি দেখিয়েছেন। তো আপনি যেটা বললেন যে আমাদের বিনিয়োগ কমে যাওয়া সহ এই জিনিসগুলো, আসলে বিনিয়োগ কমে যায়নি, বিনিয়োগটা একটু স্থবিরও হয়েছিল। যে মানে এই মানে 18 মাসে একটা নির্বাচন নিমিত্ত সরকার, আমি একটু বলি, না আপনি অ্যানসার দিবেন তো। অ্যান্সার বলেন। আমি একটু প্রশ্ন করতে চাই এই একসাথে, সেটা হচ্ছে যে বিশাল এক ঢাউস অনুষ্ঠান করা হলো, বিনিয়োগ সম্মেলন করা হলো, বিজ্ঞাপন দেওয়া হলো, মানে এই যে মানে বিভিন্ন এই সরকার 18 মাস ক্ষমতা উপভোগ করলেন, এবং ক্ষমতায় আসার পরে তিনি বিভিন্ন রকম কথা বললেন যে 3-0 হবে, এই হবে, অনেক কথা আমাদের শোনালেন। কিন্তু আসলে 18 মাসে এই সরকারের অর্জন তো আমরা দেখছি, জনগণ বলছে, আমার কথা না, জনগণ বলছে অর্জন শূন্য, ঘোড়ার ডিম। তাহলে এখন এই সরকার আপনি কি বলবেন? কোথায় কোথায় জনগণ বলছেন, আপনি বলছেন, জনগণ বলছে, না জনগণের পালস বুঝছেন, জনগণ তো আপনি বুঝছেন, এটা আপনি কিভাবে বুঝছেন? আপনি জনগণের পালস, বরং আপনি বলেন যে যখনই আপনাকে বলি, যখনই আপনি সরকার বলেন যে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য একটা উদ্যোগ নিয়েছিল, রমজান আসন্ন, আমি বলি রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য একটা উদ্যোগ নিয়েছিল, তারপরে আপনি যেটা বলেন যে বিনিয়োগ সম্মেলন করেছিল, বিনিয়োগকারীরা এখানে আগ্রহ দেখিয়েছিল, সবকিছু খুব ওয়েল অর্গানাইজ ছিল না? তো সব কিছু যদি এখন যারা বিনিয়োগ করতে আসছেন তারা যদি বলছেন যে এই গভর্নমেন্টটা একটা সময় পর্যন্ত স্টে করবেন, নির্দিষ্টভাবে গভর্নমেন্টের জন্য একটা সময়সীমা, ওরকম যদি বাধা ধরা থাকতো, তাহলে কিন্তু তারা ওই সময়ই তাদের কার্যক্রমগুলো তারা কার্যকর করে ফেলতেন। কিন্তু যেহেতু সরকারও একটা নির্বাচনের প্রক্রিয়ার দিকে যাচ্ছে, নির্বাচনের পর্যন্ত অপেক্ষা করছে, সুতরাং ওই যে আপনি যে পজিটিভ ফ্লোর কথা যেটা বলছেন, এইটা ওই জায়গাতে পজ হয়ে আছে, স্থগিত হয়ে আছে, এটা নাই হয়ে যায়নি, বরং নির্বাচিত সরকারটা আসার পরে ওই বাঁধটা ভেঙে যাবে, এবং তাদের যে ভাইবগুলো তৈরি হয়েছিল সেটাকে যদি নতুন নির্বাচিত সরকার কন্টিনিউ করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে এখান থেকে উপকৃতই হবে। আপনি উপকৃত। আচ্ছা, আমি যদি একটা আপনার কথার বিতর্কের ধরেই নিলাম যে জামাত ইসলাম ক্ষমতায় গেল, তাহলে প্রধান বিরোধী দল বিএনপি, অথবা বিএনপি যদি ক্ষমতায় যায়, প্রধান বিরোধী দল জামাত ইসলাম, অর্থাৎ একটা শক্তিশালী বিরোধী দল আসছে কিনা, এবং এই গণতন্ত্রের জন্য এটা কতটুকু ইতিবাচক হতে পারে? মানে আমরা তো শুনে আসছি যে গৃহপালিত বিরোধী দলের কথা শুনে আসছি। শক্তিশালী বিরোধী দল 1991 পার্লামেন্টে 88 আসন নিয়ে ছিল হচ্ছে আওয়ামী লীগ, এবং 33 আসন নিয়ে জাতীয় পার্টি। তো 88 আর 33 মিলিয়ে কত, প্রায় 120-এর উপরে, হ্যাঁ 120+ আসন নিয়েছিল। পরবর্তীতে জামাত ওইটার সাথে যোগ দিয়েছিল। তো ওই সময় বিরোধী দল শক্তিশালী ছিল। তো এই বিরোধী দল শক্তিশালী থেকে কিন্তু বিরোধী দল হরতাল, ধর্মঘট এগুলো দিয়েই হচ্ছে সরকারকে সহযোগিতা করেছিল। হ্যাঁ, ও অর্থনীতি 12টা বেজে গিয়েছিল মোটামুটি 173 দিনে হরতাল, বুঝতে। তারপরে 1996 সালে
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্তম বিরোধী দল 117 আসন নিয়ে বিএনপি হয়েছিল। হ্যাঁ, সে বিএনপি, তার সাথে 3 আসন নিয়ে জামাত এবং পরবর্তী জাতীয় পার্টির 25 আসন নিয়ে তার সাথে যুক্ত হয়েছিল। সেইখানেও সরকার অনেকগুলো মানে কাজ করতে পারে নাই। তো সেইখানে হচ্ছে বিরোধী দল সরকারি দল উভয় ক্ষেত্রেই বিষয়টা হলো তার শক্তির জায়গাটা হচ্ছে সে কে দেশের কতটা বেশি মানে দেশকে এবং জাতিকে ওন করে। যদি সেটা করে তাহলে সরকার একটা দেশ বিরোধী সিদ্ধান্ত নিতে গেলে সেটাকে সহজে বাস্তবায়ন করতে পারবে না। আবার যদি বিরোধী দল দেশকে সঠিকভাবে ওন করতে না পারে তখন দেখা যাবে যে সরকার একটা দেশ কল্যাণমূলক একটা সিদ্ধান্ত নিতে সেটা বাস্তবায়ন করতে পারে না। সুতরাং বিষয়টা হচ্ছে আর যদি উভয়ে যদি দেশপ্রেমিক এবং দেশের প্রতি মানে কমিটেড হয়েও যায় তখন আসলে গণতন্ত্রের চর্চাটা কত চমৎকার হয় সেটা একটা উদাহরণ আপনি সামনে দেখতে পাবেন যদি উভয় দেশের প্রতি কমিটেড থাকে। কিন্তু কেউ যদি একটা বিক্রি হয়ে যায়, সেখানে সরকারি দল হোক বিরোধী দল হোক, কেউ যদি একটা বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কি শক্তিশালী বিরোধী দল হলো না দুর্বলশালী বিরোধী দল হলো সেটা কোনো বিষয় না, দেশ ধুঁকতেই থাকবে ধুঁকতেই। মানে তার মানে কি আমরা বলতে চাই যে নির্বাচন একটা পাতানো খেলা, যেখানে মানে সরকার এবং বিএনপি জামাত মানে ত্রিভুজের একটা আপোষ দফা রফার একটা নির্বাচন হচ্ছে। নির্বাচন পাতানো খেলা তো আপনি দেখে আসছেন। হ্যাঁ, তো এখনো মানে সেই 24-এর মতো আপনি তো নির্বাচন দেখে আসছেন। সেই মানে 2001 সালের পর তো নির্বাচন দেখেনি নাই। তো এই নির্বাচনটা হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে ইয়েটা কি, মানে আসল খাবারটা তো আপনি খানই নাই আসলে অ্যাকচুয়ালি। সো যেটাই রান্না করতেছে আপনার কাছে মনে হবে যে সেটা দিয়ে মানে লবণ ছাড়াই মনে সেটা হচ্ছে, কিন্তু সেই খাবারটা যখন রান্না হবে আপনি যখন খাবেন তখন আসলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল রান্না কিনা, অরিজিনাল টেস্ট আপনি পেয়েছেন কিনা। কিন্তু তার আগ পর্যন্ত আপনার কাছে এটাই মনে হবে যে না 17 বছরে তো ভাতের সাথে লবণ ছাড়া কিছু খাইনি। আচ্ছা, এই নির্বাচনে যদি জামাত ইসলাম পরাজিত হয় তাহলে তার মূল ব্যর্থতা কি দেখবেন, এবং অথবা যদি বিএনপি পরাজিত হয় তার ব্যর্থতা কিভাবে দেখবেন? মানে কি কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হতে পারে বা এরকম ঝুঁকি আছে কিনা সামনে কয়েকটা দিনে? এখন কেউ জনবিচ্ছিন্নতার ঝুঁকিতে নেই, এখন সবাই জনসম্পৃক্ততার ঝুঁকিতে, সবাই বিজয়ের ঝুঁকিতে আছে। কে বিজয়ী হবে, কত ভোটে বিজয়ী হবে। কিন্তু প্রবলেমটা হলো ওই বিভিন্ন জরিপ টরিপ সহ কি দ্য ইকোনমিস্ট, তারপরে হচ্ছে ডিপ্লোম্যাটস, এই সমস্ত বলে বেড়াচ্ছে কি তারা এখন আগামীদের প্রধানমন্ত্রী, কিন্তু চায়ের স্টল সহ চায়ের স্টল বিভিন্ন ইয়েতে দোকানপাটে বা রাস্তাঘাটে চলাফেরা করে যাচ্ছে না, চলাফেরা করে যাচ্ছে না। এরা আবার হচ্ছে দেখতেছে যে দাঁড়িপাল্লা চলে আসতেছে। আর আপনি আর বিদেশি মাধ্যমগুলো আছে এখন এই কনফ্লিক্টটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এটা আপনি আমরা সর্বশেষ একটু বিশ্লেষণ করতে চাই আপনার মাধ্যমে যে জামাত ইসলামকে বলা হয় যে স্বাধীনতা বিরোধী, এবং তরুণ সমাজ তোর যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, তো ডাকসু জকসু নির্বাচনের ফলাফল আসলে এটা প্রভাব পড়বে কিনা জাতীয় নির্বাচনে, এই সুবিধা জামাত নিতে পারবে কিনা, এবং আসলে তারেক রহমান বাংলাদেশে ফেরার পরে তারেক রহমানের বিশেষ কি ক্যালিবার আছে যে কারণে তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হতে পারবে, বা তার আমরা যদি ধরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহেবের বিএনপি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরহুম আল্লাহ তাকে জান্নাতবাসী করুক উনার বিএনপি আর তারেক রহমানের বিএনপি কে কিভাবে মূল্যায়ন করবেন? মানে তারেক রহমানকে যে আলোচনাটা একদম শুরুতে ছিল তো, হ্যাঁ শুরুতে ছিল তো এখানে শেষ হয়ে আসছে। হ্যাঁ, এখন নতুন কোনো আমরা পর্ব শুরু করছি না। হ্যাঁ, এখন যেহেতু শেষের দিকে আসছি, তো শেষের দিকে এসে তারেক রহমানকে আগামী রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা রাখে ওটা শুরুতে বলা হয়েছে কথাগুলো। না আপনি বলেন, এখন আমি রিপিট করবো না এটা। হ্যাঁ, রিপিট করবো না, বরং আগামীকাল যে নতুন পর্ব আবার হবে আমাদের তখন এই প্রশ্নগুলো এক লাইনে শুনতে চাই যে তারেক রহমান কি প্রধানমন্ত্রী যোগ্য? এখন তো আর এই সিদ্ধান্ত তো আপনি দেখতে পাবেন এখন আর মাত্র কত 7 দিন পরে পাবলিক রহমান সাহেব কি তো প্রধানমন্ত্রী ওরে তো পাবলিক আগামী 7 দিন পরে দিচ্ছি, পাবলিক কিন্তু ভোটের গিয়ে একদম সুন্দর। তাহলে আপনি কি বিশ্লেষণ করবেন? আপনি এই মুহূর্তে আপনার বিশ্লেষণ। আমি বিশ্লেষণটা কি করব? আমি বিশ্লেষণ কি করছি? আমি বিশ্লেষণ করছি অথবা আমরা ধরে নিই যে দুটি দলই বিচ্ছিন্ন, তৃতীয় কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসছে বাংলাদেশে, এরকম কোন বাস্তবতা আছে কি? হাত পাখা চলে আসতে পারে। হাত পাখা? তাহলে এখন হাত পাখা তো অলরেডি, তাহলে এখন আমরা কালকে ইস্তেহার দিয়েছে হাত পাখা, তাহলে কি আমরা আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাচ্ছি? হ্যাঁ, হাত পাখা তো আমাকে দেখার কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমি প্রার্থী নেই। মানে আপনি যখন আলোচনাটাকে অন্য খাতে নিয়ে গেলেন, আমি অন্য খাতে নিয়ে যাচ্ছি না। অন্য খাতে আপনি জনগণকে আমরা সঠিক বার্তা দিতে পারি কিনা যে নির্বাচনে আসলে কোন দল? জনগণকে তো আমি সঠিক বার্তা দেই যদি মনে করেন এরপর আপনার কোনো কথা না থাকে। এই নির্বাচন
দাঁড়িয়ে আছে, এই নির্বাচনের অধিকার আমরা পেয়েছি জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্য দিয়ে। এই নির্বাচনের অধিকারটা আমরা পেয়েছি। এই যে আজকে আপনি উৎসবমুখর পরিবেশে আপনি যে ভোট দিতে যাচ্ছেন, ভোটটাকে আপনার মনে হচ্ছে এতদিন পরে যে আপনার একটা অধিকার, এতদিন পরে মনে হচ্ছে যে আপনার হাতেই হচ্ছে চাবিকাঠি। কে এসে কত বড় বক্তৃতা দিল, কে লন্ডন থেকে আসলো, কে সিলেট থেকে চলে এসে ধাপে ধাপে একটা নেতৃত্বে গড়ে উঠলো, হ্যাঁ, উঠে একজন ইসলামী দলের নেতৃত্ব দিল। সব কিছুর চাবিকাঠি কিন্তু আপনার একটা সিল, একটা ব্যালট। এই যে পাওয়ারটা আপনি উপভোগ করতে পারছেন না, এই পাওয়ারটা উপভোগ করার শক্তি আপনাকে দিয়েছে জুলাই। তা না হলে আমরা 3001 সালে এসেও নতুন কোনো নির্বাচন পেতাম কিনা আমরা জানি না। আমাদের সেই সন্তানেরা আমাদের বুকের তাজা রক্তের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করলো। আপনারা শুধু একটা জিনিস দেখবেন যে কোন দল, জোট, ব্যক্তি ক্ষমতায় গেলে এই জুলাইটা কন্টিনিউ করবে, এই জুলাইয়ের চেতনাটা মানে বাস্তবায়িত হবে। যদি জুলাই বেঁচে থাকে বাংলাদেশ বেঁচে থাকবে, আর যদি জুলাই বেঁচে না থাকে তাহলে আপনার এই অধিকার ভুলণ্ঠিত হতে বিন্দু মাত্র সময় লাগবে না, মুহূর্তের মধ্যে আবার বিলীন হয়ে যাবে। আমরা যদি তাহলে আপনার কথাই আমরা সুতরাং আমি মনে করি যে আপনারা শুধু ওই জিনিসটাই চিন্তা করবেন যে কোন মার্কায় সিল দিলে জুলাইটা বেঁচে থাকবে।